হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি গৌরব ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা সিলেট বোর্ড 2023 সালে আসা এই ম্যাথটি সলভ করব এবং এই ম্যাথের কনসেপ্টটি আমরা এত সুন্দরভাবে বোঝার চেষ্টা করব যাতে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে ধন্যবাদ জানিয়ে যাও। ঠিক আছে, তো শুরু করতেছি। প্রথমে দেখো এখানে আসলে কি দেওয়া আছে। এখানে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের দুই পাশে দুইটা ভিন্ন ভরের বস্তু ঝোলানো আছে। ঠিক আছে, এ বস্তুটা হচ্ছে 66 কেজি, বি বস্তুটা হচ্ছে 30 কেজি এবং এখানে ঘর্ষণ সহগের মান দেওয়া আছে 0.2। এইখানে এই যে বস্তুটা, লাল বস্তুটা, এটা হচ্ছে আমাদের পি বস্তু যার ভর দেওয়া আছে 2 কেজি। তো আমাদের গ নম্বরে প্রথমে চাইছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো এবং ঘ নম্বরে চেয়েছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে তুলনা করতে বলেছে। তো আমরা হচ্ছে প্রথমে গ নম্বরটা সলভ করব, পরে হচ্ছে ঘ নাম্বার সলভ করব। তো দেখো ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে এবং কি দেওয়া আছে, ঘর্ষণ সহগ দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তো পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। তো আমরা জানি ঘর্ষণ বলের ক্ষেত্রে ঘর্ষণ বলের সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর। যদি এখানে স্থিতি অবস্থায় থাকে, স্থিতি ঘর্ষণ বের করতে বলে, তাহলে এখানে মিউ এস হবে, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর যদি সে গতিশীল থাকে তাহলে এখানে হয় মিউ কে। এবং আর এর মানটা কি, আর এর মানটা হচ্ছে সবসময় অভিলম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, সেই যে তলের উপর আছে সেই তল থেকে তার উপর যে লম্বভাবে যে প্রতিক্রিয়া আসবে তার ওজনের কারণে। ঠিক আছে, এটা কিসের কারণে, ওজনের কারণে। তো নরমালি যদি একটা বস্তু এইভাবে সোজা কোনো প্লেনের উপর রাখা থাকে, যেটা একদম স্ট্রেট কোনো প্লেনের উপর, মনে করে একটা নর্মাল টেবিলের উপর রাখা আছে, সেটা হচ্ছে নিচের দিকে কাজ করবে কি, ওজন। তাহলে নিচের দিকে যেহেতু তার ওজন কাজ করবে, যেটার মান হচ্ছে এম ইন্টু জি, তাহলে উপরের দিকে একই পরিমাণ বল কাজ করবে। আর যদি একই পরিমাণ বল কাজ না করে তাহলে কি টেবিলটা তো নিচের দিকে তো নেমে পড়ে যেত, তাই না? যেহেতু সে নিচের দিকে নেমে পড়ে যাচ্ছে না, টেবিলটা ভেঙে পড়তেছে না এই বস্তুটা রাখার জন্য, তার মানে কি এই টেবিলটাও হচ্ছে একটা পাল্টা বল দিচ্ছে, যেটা হচ্ছে ওজনের সমান দিলেই হচ্ছে এইখানে। ঠিক আছে, কিন্তু যদি আনত তল হয়, যদি এটা আনত তল হয় এবং এখানে থিটা অ্যাঙ্গেল থাকে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই জায়গাতে এই যে থিটা, যদি এটা আনত তলের যে হেলানো কোণ সেটা যদি থিটা হয়, তাহলে এইখানে এমজি কাজ করবে এইদিকে এবং এমজি সাইন থিটা এদিকে, এমজি কস থিটা এইদিকে কাজ করবে। ঠিক আছে, আমরা হচ্ছে এদিকে কাজ করবে কি এমজি কস থিটা। তার মানে এই তল বরাবর এই যে তলটা কি এখানে হেলানো, এই যে তলটা, এই যে তলটা, এই তলটা হচ্ছে হেলানো। এই হেলানো তলের উপর যে লম্বভাবে যে প্রতিক্রিয়াটা আসবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই হেলানো তলের সাথেই দেখো এটা হচ্ছে হেলানো তলের সাথে 90 ডিগ্রি, এই মানটা হবে তখন এমজি কস থিটা। ঠিক আছে, এমজি কস থিটা। আর এইদিকে হচ্ছে এমজি সাইন থিটা। এবং এখানে কি বস্তুটা নিচের দিকে পড়বে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কোনো টান দেই নাই, আমরা জাস্ট একটা হেলানো তলের উপর একটা বস্তুকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখানে যদি আমরা বস্তুকে বল প্রয়োগ করি তাহলে কিন্তু এখানে আরো বল যুক্ত হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ম্যাথে বের করে ফেলি। এইখানে ঘর্ষণ বলের মান এফ সমান কি হবে, তার ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া আছে, 0.2। ঠিক আছে, 0.2 ইন্টু তার যে অবিলম্ব প্রতিক্রিয়া সেটা হবে কিসের সমান, এমজি এর সমান। তার মানে 0.2 ইন্টু এম এর মান হচ্ছে 2 কেজি দেওয়া আছে এই যে পি বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল বের করতে বলছে, তাই না? তো পি বস্তুর যে ওজন সেটা হচ্ছে 2 কেজি ভর থেকে আসবে, তাই না? তার মানে 2 কেজি ভর দেওয়া আছে এবং এইখানে যে মানটা সেটা হচ্ছে 9.8, আমরা অভিকর্ষজ ত্বরণের মানটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি 19.6 ইন্টু 0.2, তার মানে হচ্ছে 3.92, 3.92, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের মান। এত নিউটন, বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। তাহলে আমরা গ নম্বর ডান। ঠিক আছে, এই 3 মার্ক কিন্তু একদম দিয়ে দিছে। এবার হচ্ছে আমরা আসল মেতে যাচ্ছি, সেটা হচ্ছে কি ঘ নম্বর। ঠিক আছে, ঘ নম্বরের উত্তরে যাচ্ছি। তো ঘ নম্বরে হচ্ছে আমাদের এই যে ম্যাথটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা হচ্ছে ঘ নম্বরের সিচুয়েশনটা যদি আরেকবার দেখার চেষ্টা করি, তো আমরা হচ্ছে আবার এটাকে এঁকে নিলাম এই জায়গাতে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুইটা বস্তু। ঠিক আছে, এখন দুইটা বস্তু যখন এভাবে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে, তখন এখানে ভারী বস্তুটাকে, ভারী বস্তুটা হচ্ছে এই যে 66 কেজি ভরের যে বস্তুটি সেটা। তাহলে এইখানে আসলে কি ঘটতেছে, এখানে এই বস্তুটার ওজন বেশি, এই বস্তুটার ওজন কম, এই বস্তুটার ওজন আবার বেশি। ঠিক আছে, তাহলে যেহেতু যখন একাধিক জিনিস, একাধিক ফোর্স যখন থাকবে, তখন আসলে সেখানে সিস্টেমের লব্ধি যে বলটা হয়, লব্ধি যে বলটা হয় সেই বল অনুযায়ী কি করে কাজ করে। ঠিক আছে, এবং এখানে কি হবে, এখানে এই এ বস্তুর যে উপর যেহেতু ওজন যেহেতু সবচেয়ে বেশি, তাহলে সে কি কি চাইবে, আসলে এই বস্তু চাইবে নিচের দিকে যাইতে তার ওজনের কারণে। ঠিক আছে, কিন্তু
এই বস্তু যদি নিচের দিকে যায় তাহলে সে কি করবে, সে হচ্ছে এই যে বস্তুটাকে আছে, মনে করো এই বস্তুটা নিচের দিকে নামতেছে, তাহলে কি হবে, এই যে পি বস্তুটা আছে গোলাকার বস্তু যেটা, এটাও হচ্ছে এদিকে আসবে। এটা যদি এদিকে আসে তাহলে এটাও এদিকে আসবে, ঠিক আছে। তো এখন এইখানে আমাদের কি বের করতে হবে, আমাদের হচ্ছে এই সিস্টেমের ত্বরণ কত সেটা বের করতে হবে এবং অভিকর্ষজ ত্বরণের সাথে তুলনা করতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমরা হচ্ছে দুইটা জিনিস করতে পারি, কিন্তু আমরা আগে কনসেপ্টটা বুঝে নিব, ঠিক আছে। কনসেপ্ট বোঝার জন্য আমরা প্রথমে কি দেখব, ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, আমরা একটা একটা বস্তুকে কি করব, আলাদা করে কল্পনা করব, ঠিক আছে। একটা একটা বস্তুকে আলাদাভাবে কল্পনা করব। তাহলে এই যদি হয় আমার এ বস্তু, ঠিক আছে, এই হচ্ছে আমার এ বস্তু, এই বস্তুকে মনে করো আমি এখানে কি করলাম, কেটে দিলাম। তাহলে এই বস্তু আসলে এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে, এই বস্তু থেকে নিচের দিকে কাজ করতেছে তার ওজন, যেটাকে আমরা এমন জি নাম দিলাম, ঠিক আছে। এই বস্তু থেকে উপরের দিকে কাজ করবে কি, সে যেহেতু সুতার দ্বারা আটকে আছে, ঠিক আছে, মনে করো এখানে একটা সুতার উপর তুমি এখানে ঝুলে আসো, তাহলে তোমার ওজন কাজ করবে কি নিচের দিকে, এবং সুতাটা কি ছিঁড়ে গেছে না, সুতা ছিঁড়ে নাই, তার মানে কি সুতাও হচ্ছে উপরের দিকে একটা টান অনুভব করবে, ঠিক আছে। যখন তোমার ওজন সুতার টানের চেয়ে বেশি হবে, তখন হচ্ছে সুতাটা কি হবে, ছিঁড়ে যাবে। তার মানে তুমি যেহেতু ছিঁড়ে পড়ে যাও নাই, তার মানে কি এই এমজির পরিমাণ একটা টি উপরের দিকে কাজ করবে, ঠিক আছে। টান বল সবসময় হচ্ছে তার যে বস্তুকে একটু ঝোলানো হয় তার বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে। তাহলে এইখানে একটা টান বল কাজ করবে যাকে আমরা T1 নাম দিলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে তারপরে বি বস্তুর ক্ষেত্রে যাই, ঠিক আছে, এটা হচ্ছে এ বস্তুর জন্য, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যদি এখানে বি বস্তুর জন্য চিন্তা করি, তাহলে বি বস্তুর জন্য কি হবে, বি বস্তুটার জন্য হচ্ছে এই জায়গাতে তার ওজন কাজ করবে mg পরিমাণ, ঠিক আছে, m2g তার ওজন কাজ করবে, এবং এখানে সে উপরের দিকে উঠবে। কেন উঠবে, কারণ এই যে ভর আর এই যে ভর এর মধ্যে এর ভর বেশি, তাহলে যেহেতু এর ভর বেশি, তাই এ হচ্ছে নিচের দিকে টেনে নিয়ে আসবে বস্তুটাকে, ঠিক আছে। এখানে ঘর্ষণ বল আটকাইতে পারবে না। তাহলে এই জায়গাতে সে যদি উপরের দিকে যাবে, তাহলে এইখানে উপরের দিকে এই সুতাটা সে উপরের দিকে কেন যাবে, কারণ এইটা যখন নিচের দিকে নামবে তখন সে এই বস্তুটাকে টান দিবে, এই বস্তুটাকে সে হচ্ছে একটা টান দিবে, ঠিক আছে। সে যখন নিচের দিকে নিচে নামবে, তখন এই সুতার সাথে তো এই বস্তুটাও কানেক্টেড, তাই না। তাহলে এই যে বস্তুটা, এই এ বস্তু যখন নিচের দিকে নামবে, তখন এই এ বস্তুর টানের কারণে পি বস্তু এই পাশে চলে আসবে, এই দিকে করে নামবে। তাহলে এই বস্তুটা যখন পি বস্তু যখন বাম দিকে যাবে, তখন কি এই বস্তুটাকে ও টান দিবে উপরের দিকে যাওয়ার জন্য, ঠিক আছে। এই বস্তুটাকেও কি করবে, উপরের দিকে যাওয়ার জন্য টান দিবে, ঠিক আছে। কিন্তু এই বস্তুটাকে টান দিলেও ফ্রি, এই জায়গাতে আমরা জাস্ট বি বস্তুটাকে কেটে দিব, ঠিক আছে। আমরা কি করছি, ফ্রি বডি ডায়াগ্রাম, তাই না, ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমরা কার জন্য আঁকতেছি, বি বস্তুর জন্য। তাহলে এই বি বস্তুটাকে যেহেতু ওজন নিচের দিকে টান দিতেছে এবং বস্তুটা কি ছিঁড়ে গেছে না, ছিঁড়ে যায় নাই, তাহলে এই জায়গাতে একটা টান কাজ করবে T2, ঠিক আছে। এই জায়গাতে একটা টান কাজ করবে T2, এই T2 টান কাজ করবে। তাহলে এই যে T2 টান কাজ করবে, এবার হচ্ছে আমরা দেখবো যে পি বস্তুর উপর আসলে কি কি বল কাজ করতেছে, ঠিক আছে। তাহলে পি বস্তুর উপর কি কি কাজ করতেছে আমরা কি করব, বোঝার জন্য কি করতে হবে, আমাদের আমাদের হচ্ছে পি বস্তুটাকে আলাদা করে নিব, ঠিক আছে। পি বস্তুটাকে আমরা আলাদা করে নিব। তাহলে এই হচ্ছে আমাদের পি বস্তু। তাহলে পি বস্তুর জন্য কি হবে বিষয়টা বলতো, এই যেহেতু এই বস্তুটা কি করতেছে, এখানে বস্তুর গতি হবে নিচের দিকে, তাই না, মানে এই এই বরাবর ঝুঁকে যাবে, আমরা এটা বুঝতে পারছি। তাহলে যেহেতু এই বস্তু নিচের দিকে নামতেছে, তাহলে কি এই বস্তু যে টানটা, এই বস্তুর যে টানটা, এই বস্তুর টানটা সেম টানে এদিকে টানবে, ঠিক আছে, এইদিকে টানবে। আমরা ধরে নিচ্ছি যে সুতার সব জায়গাতে এই জিনিসটা ব্যালেন্স থাকবে, তার মানে সুতা ছিঁড়বে না, ঠিক আছে। তাহলে এই জায়গাতে T1 টান কাজ করবে এইদিকে, যেহেতু এই জায়গাতে T1 টান কাজ করবে, আর এই বস্তুটা যেহেতু কি নিচের দিকে পড়ে যাচ্ছে না, কারণ কি এই জায়গাতে উপরের দিকে একটা টান কাজ করতেছে T2, ঠিক আছে। তো এই টানটা যেহেতু উপরের দিকে কাজ করতেছে, মানে উপরের দিকে টেনে নিচ্ছে, একইভাবে এই জায়গাতে দেখো এই হচ্ছে পি বস্তু, এই হচ্ছে কি নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, ঠিক আছে। এটা কি করতেছে, নিচের দিকে নামতেছে। তো এটা যেহেতু বাম পাশে নিচের দিকে নামতেছে, তাহলে কি এই যে বস্তুটা পি বস্তু, এই নিচের যে বস্তুটা আছে বি বস্তুকে ওর উপরের দিকে টেনে তুলবে। পি বস্তুটা কি করবে, নিচের বস্তুকে উপরের দিকে টেনে তুলবে T2 পরিমাণে যদি টানে, তাহলে বি বস্তুটা কি করবে, বি বস্তুটা পি বস্তুকে আবার টান দিবে, তাই না। বি বস্তুটাও কিন্তু পি বস্তুকে টান দিবে, মানে বিষয়টা হচ্ছে এইরকম, এই হচ্ছে আমাদের পি বস্তু আর এই হচ্ছে কি বি বস্তু, তাই না। তো পি বস্তু যখন এইদিকে যাচ্ছে, এই বস্তুটা যখন এইদিকে যাচ্ছে, তার মানে কি এই বস্তুটা এইদিকে যাচ্ছে, তাহলে বি বস্তুটাও কি কে সে টান দিবে, বি বস্তুটাকে কি করবে, সে টান দিবে, তাই না। তাহলে বি বস্তুটাকে যখন সে টান দিবে, সেই টানটা কোন দিকে হবে, এই দিক বরাবর টান দিবে। তাহলে বি বস্তুটাও তো একটা ফেরত টান দিবে, তাই না। এই দুইটা টানের পরিমাণ সমান দিকে সুতা ছিঁড়বে না, ঠিক আছে। আমি আবার বলি, পি বস্তুটা বাম দিকে যাবে, তাহলে পি বস্তুটার জন্য বি বস্তুটাকে একটা টান দিবে, পি বস্তু বি বস্তুকে টান দিবে। আবার বি বস্তুটা কি করবে, বি বস্তুটা হচ্ছে ফেরত একটা টান দিবে পি বস্তুকে, যেহেতু এটাকে টানতেছে এটাও ফেরত টান দিবে, যেহেতু সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে এইখানে
পি বস্তু বি বস্তুকে টান দিচ্ছে এই টি টু টানে, সে যেহেতু ছিঁড়ে যাচ্ছে না, তার মানে উপরের দিকে একটা টান কাজ করতেছে, এই টানটা কোথা থেকে আসতেছে, এই যে পি বস্তু টান দিচ্ছে, ঠিক আছে। আবার পি বস্তু যেহেতু টান দিচ্ছে, তাহলে বি বস্তু পি বস্তুকে একটা টান দিবে, এই টানটাকে আমরা টি টু পরিমাণের সমান হবে, যেহেতু এখানে টি টু এইখানেও টি টু, ঠিক আছে। আবার দেখো এই জায়গাতে কি এই জায়গাতে এই যে সুতাটা, ঠিক আছে, এই এ বস্তুর জন্য, জাস্ট এই বস্তুর জন্য যদি আমরা কল্পনা করি, তাহলে ওজন নিচের দিকে নামতে চাই, কিন্তু জাস্ট এই এ বস্তুর জন্য কি হচ্ছে, সুতা উপরের দিকে আটকে রাখতেছে টান দিয়ে, ঠিক আছে। তার মানে এখানে এই কারণে সে ছিঁড়ে নাই। তাহলে এই হচ্ছে আমাদের মানে তিনটা বস্তুর যে ফ্রি বডি ডায়াগ্রাম, সেটা মানে পি বস্তুর জন্য এইদিকে কাজ করবে টি ওয়ান টান, এদিকে কাজ করবে কি টি টু টান, ঠিক আছে। আর ঘর্ষণ সে কোন দিকে যাইতেছে, তার গতি হচ্ছে এইদিকে, তাহলে গতির বিপরীত দিকে কাজ করবে কি, এই যে ঘর্ষণ বলটা গতির বিপরীত দিকে কাজ করবে, আমরা গ নম্বরে বের করছি এর মান, ঠিক আছে। তো আশা করি এই সিচুয়েশনটা আমরা বুঝে গেছি। এখন দেখো এইখানে, এখন আমরা যদি কমপ্লিটলি চিন্তা করি, এবার এইগুলা কি করছি আমরা আলাদা আলাদা করে নিছি প্রত্যেকটা বস্তুকে, ঠিক আছে। তা আলাদা আলাদা করে তারপরে হচ্ছে আমরা চিন্তা করছি, ঠিক আছে। এখন দেখো আলটিমেটলি তিনটা কিন্তু একসাথে বাঁধা, তিনটা একসাথে বাঁধা। তাহলে একটা ট্রেনের কি হয় যে আগের ট্রেন আর পিছনের, আগের কম্পার্টমেন্ট আর পিছনের কম্পার্টমেন্ট সবগুলা আমরা কি করি জানি মোটামুটি একই গতিতে চলবে, তাই না? তো এখানেও ঘটনাটা এরকম ভাবে তোমরা চিন্তা করতে পারো, যেহেতু সবগুলা বাঁধা, সবগুলার আলটিমেট যে ত্বরণ এ বি সি, এ বি আর পি মিলিয়ে সিস্টেমের টোটাল যে ত্বরণ আসবে, সবগুলা বলে নিট বল থেকে তো ত্বরণ আসে, তাই না? তো নিট বল থেকে যে ত্বরণটা আসবে, সেই ত্বরণটাতেই তিনটা বস্তু মুভ করবে, মানে তিনটা বস্তুর ত্বরণ কত হবে, এই যে টোটাল যে ত্বরণ আসবে সেই ত্বরণটাই তিনটা বস্তুর ক্ষেত্রে কার্যকরী হবে এখানে, ঠিক আছে। মানে আলটিমেটলি নেট বল থেকে যে ত্বরণটা আসবে সেটার কারণেই তারা মুভ করবে। তাহলে এই জায়গাতে আমরা এ ওয়ান বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর জন্য আমরা কি লিখতে পারি, উপরের দিকে টি ওয়ান কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে কি এম ওয়ান জি। তাহলে বড় কোনটা বলো তো, যখন দুইটা বল কাজ করবে লব্ধি হচ্ছে বড় বল মাইনাস ছোট বল, ঠিক আছে। তাহলে যেহেতু সে নিচের দিকে নামতেছে, ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, তাই না? ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, ওর এই কারণে সে নিচের দিকে নামতেছে, তাহলে বড় থেকে ছোট বল বাদ দিয়ে আমরা লিখতেছি কি এম এ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের, এখান থেকে আমরা টি ওয়ান এর মানটা পাবো। এখান থেকে আমরা টি ওয়ান সমান কি লিখতে পারি, আমরা টি ওয়ান সমান লিখতে পারি হচ্ছে এই পাশে নিলে এম ওয়ান, এখানে হচ্ছে এটা এম ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে টি ওয়ান সমান আমরা লিখতে পারি এম ওয়ান জি টি, ঠিক আছে। এটা এপাশে নিয়ে আসলাম, তাহলে এটা এপাশে যে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে টি ওয়ান বস্তুর, এ ওয়ান বস্তুর জন্য লিখলাম। এবার এম টু বস্তুর জন্য আমরা কি লিখতে পারি, এই যে ডান পাশের এই চিত্রটা দেখে আমরা এম টু বস্তুর জন্য সেম ভাবে ইকুয়েশন লিখতে পারি, ঠিক আছে। টি টু, টি টু সমান কি হবে, আমরা হচ্ছে একইভাবে লিখবো দ্বিতীয় বস্তুর জন্য বা বি বস্তুর জন্য, ঠিক আছে। বি বস্তুর জন্য আমরা একইভাবে লিখবো যে এম টু জি, ঠিক আছে, এম টু জি। আচ্ছা এখানে বড় কোনটা হবে, সে উপরের দিকে উঠতেছে, তার মানে উপরের বলটা বড় হবে, তাহলে টি টু মাইনাস এম টু জি সমান হবে এম টু ইন্টু এ, ঠিক আছে, এম টু ইন্টু এ। দ্বিতীয় বস্তুর জন্য সে উপরের দিকে উঠতেছে, তার গতি কোন দিকে, উপরের দিকে, তাহলে বড় বল কোনটা, উপরের বলটা, তাহলে টি টু মাইনাস এম জি সমান এটা। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো, টি টু এর মানটা পাবো, টি টু এর মানটা কি হবে এম টু জি প্লাস এম টু এ, ঠিক আছে। এইবার এই টি ওয়ান এর মানটা আর টি টু এর মানটা যদি বসাই দেই এই জায়গাতে, তাহলে এটা আমরা হচ্ছে পি বস্তুর জন্য, এটা হচ্ছে পি বস্তুর জন্য যে ফ্রি বডি ডায়াগ্রাম, বাম পাশে টি ওয়ান ডান পাশে টি টু, ঠিক আছে। তাহলে এখানে, এইখানে, হ্যাঁ, আমরা কোন দিকটাকে পজিটিভ ধরবো, আমরা যেদিকে গতি সেদিকটাকে পজিটিভ ধরে নেবো। এখানে একাধিক বল কাজ করতেছে, ঠিক আছে। একাধিক বল যখন কাজ করবে তখন আমরা কি বলছিলাম যে যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নিতে হবে, ঠিক আছে। যে যেদিকে গতি, এই যে বাম পাশে গতি না, তাহলে বাম পাশের দিকটাকে পজিটিভ ধরে নেই আমরা। তাহলে আমি এই পাশে লিখতেছি, ঠিক আছে। তাহলে এই পাশে লিখলে কি হবে, টি ওয়ান হচ্ছে বাম পাশে, তাহলে ওয়ান মাইনাস টি ওয়ান মাইনাস টি টু হচ্ছে গতির বিপরীত দিকে, তাহলে এটা মাইনাস এফ যে বলটা, এফ বল কি গতির বিপরীত দিকে, তাই এটা মাইনাস, এটা সমান হচ্ছে পি বস্তুর যে ভর এম থ্রি ইন্টু এ, ঠিক আছে। পি বস্তুর যে ভর সেটা হচ্ছে এখানে এম থ্রি। তাহলে এবার আমরা কি করব, আমরা হচ্ছে টি ওয়ান টি টু আর এফ এর মান তো আমরা জানি, তাই না? এই মানগুলো বসিয়ে দিব। তাহলে এই জায়গাতে যদি মান বসাই তাহলে কি দাঁড়াবে, এম ওয়ান জি মাইনাস এম ওয়ান ইন্টু এ, তারপরে এই জায়গাতে কি হবে মাইনাস এম টু জি মাইনাস এম টু জি মাইনাস এম টু এ, এবং ঘর্ষণ বল মাইনাস ইকুয়ালস টু হচ্ছে কি এম থ্রি এ। এবার দেখো আমরা হচ্ছে এ যুক্ত টার্মগুলোকে এক পাশে নিয়ে যাব ডান পাশে, আর জি যুক্ত টার্মগুলো এবং এফ এক পাশে থাকবে। তাহলে এম ওয়ান জি মাইনাস এম টু জি মাইনাস এফ সমান আমরা লিখতে পারি এম ওয়ান এ, আর এম টু এ ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে এম ওয়ান এ এম টু
এ, আর এই পাশে আছে কি M3A আগে থেকে ডান পাশে ছিল। তাহলে এই জায়গা থেকে আমরা এই যে M1 M2 M3 তিন জায়গা থেকে এ কে কমন নিব, কি আসবে M1 আসবে, M2 আসবে, M3 আসবে। এটা সমান হবে কি, এটা সমান হবে M1G মাইনাস M2G মাইনাস হবে কি F। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে এর মানটা কি হবে বলতো, এর মানটা কি হবে, এর মানটা হবে এই যে M1G মাইনাস M2G মাইনাস F। ঠিক আছে, ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, তার মানে দেখো এখানে M1G কি বাম দিকের যে ওজনটা কাজ করতেছে সেটা, আর M2G কি এটা হচ্ছে ওই যে যেটা উপরের দিকে উঠতেছে সেটা কি সেটা, আর এফটা কি গতির বিপরীত দিকে যে বলটা ছিল সেটা। তো এই তিন তিন জায়গা থেকে তিনটা জিনিস রয়ে গেছে, আর টান যেহেতু যেগুলো ছিল টান কিন্তু কাটাকাটি চলে গেছে। তো আমরা যদি এই জায়গাতে দেখি, দেখো এই বস্তুটা এখানে M1G পরিমাণ বলে নিচে নামতে চাইবে, তো এই সুতার T1 টান দিয়ে এটাকে ব্যালেন্স করে রাখবে, এই কারণে এটা ছিটতেছে না। কিন্তু আবার এই জায়গাতে যদি তুমি চিন্তা করো, এটা যেহেতু নিচে নামতেছে, তাহলে এটাকে T1 টান দিবে, তাহলে এটা উপরের দিকে আর এটা নিচের দিকে, এই যে এটা ব্যালেন্স হয়ে গেল। আবার এখানে দেখো এটা T2 বলে এদিকে টানবে, আর এটা হচ্ছে T2 বলে এদিকে উপরের দিকে যাবে, আর এটা হচ্ছে দুই বস্তুকে টানবে, তাহলে এইটা টানে এটা হচ্ছে উপরে, এটা কাটাকাটি চলে যাবে, তাই না? তোমরা এইভাবেও মনে রাখতে পারো। তাহলে আলটিমেটলি এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা চলে আসলো, তাই না? এখানে আমরা হচ্ছে জাস্ট ফ্রি বডি করছি, ফ্রি বডি মানে কি আলাদাভাবে কেটে নিয়েছি, কেটে হচ্ছে তার উপর যে বলগুলা কাজ করছে, এই জায়গাতে এ এর উপর যে বলগুলা কাজ করতেছে সেটা লিখছি, এই জায়গাতে বি এর উপর যে বলগুলা কাজ করতেছে সেটা লিখছি। বি বস্তুর উপর দুজন কাজ করতেছে নিচের দিকে, সে যেহেতু ছিঁড়ে পড়ে যাচ্ছে না, তার মানে উপরের দিকে তার উপর একটা বল কাজ করতেছে। ঠিক আছে, এই বলটা কি, এই বলটা হচ্ছে এই যে T2 পরিমাণ টান যেটা উপরের দিকে দিচ্ছে। ঠিক আছে, তো এই দুইটার লব্ধি যে বল সে বলই তো সে মুভমেন্ট করবে, তাই না? M2A পরিমাণ বলে সে মুভমেন্ট করবে। তো এই হচ্ছে আমাদের আলটিমেট ইকুয়েশন। এই জায়গা থেকে আমরা কি করব, মানগুলো বসাই দিলেই আমাদের হচ্ছে কি ভ্যালু চলে আসবে। তাহলে M1 এর মান হচ্ছে 66 ইন্টু 9.8, তারপরে M2 এর মান হচ্ছে 30 ইন্টু 9.8, আর এটা হচ্ছে 3.9, 3.9 সামথিং কত হচ্ছে আমরা দেখে নিই, গ নম্বরে আমরা বের করছি এটা 3.92। ঠিক আছে, 3.92, তাহলে এখানে আমরা 3.92 বসাই দিলাম, আর এখানে হচ্ছে 66 30, 66 30, আর এটা হচ্ছে 2। ঠিক আছে, এখানে পি বস্তুর ভরটাকে আমরা M3 ধরে নিছি। ঠিক আছে, পি বস্তুর ভর এটা হচ্ছে আমরা M3 ধরে নিলাম। তো এই জায়গা থেকে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। আমরা হচ্ছে যদি ক্যালকুলেটরে বসাই, বসিয়ে হচ্ছে দেখি ভ্যালুটা কত আসে, তারপরে হচ্ছে আমরা একটা সামারি দিব। ঠিক আছে, 3.92 ডিভাইডেড বাই হচ্ছে 66 আর 30 মানে হচ্ছে 96 প্লাস 2 মানে হচ্ছে 98, তার মানে 3.56 হচ্ছে আমাদের আনসার। তাহলে 3.56 ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো আমরা এইখানে যে তিনটা বল হিসাব করছিলাম, ঠিক আছে, এই যে তিনটা বল হিসাব করছিলাম পি বস্তুর ক্ষেত্রে, একটা বামে একটা ডানে আর একটা হচ্ছে ঘর্ষণ বল গতির বিপরীত দিকে, এটাই কারেক্ট ছিল, এই কারণে ত্বরণ কি আসছে, পজিটিভ আসছে। তো দেখো এই জায়গাতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এখানে একাধিক বল থাকার কারণে, কি হয়েছে, নেট ত্বরণ বল থাকার কারণে ত্বরণ হচ্ছে, এটা থাকায় ত্বরণ হচ্ছে কত, ত্বরণ হচ্ছে এ সমান 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে ত্বরণ। তো এই হচ্ছে আমাদের ত্বরণ। তো এইখান থেকে আমরা প্রত্যেকটা বস্তুর উপর নেট বল কতটুকু সেটা বের করতে পারবো, এই যে এখান থেকে, তাই না? আচ্ছা, তো আমরা আরেকবার যদি সামারি করি, তাহলে আমরা কি করলাম, আচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা যে ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না। ঠিক আছে, তো আবার একবার সামারি করে দিই, এইখানে এই বস্তু কাজ করতেছে, তার ওজন কাজ করছে নিচের দিকে, যেহেতু এই বস্তুর ভর বেশি তাহলে পুরো সিস্টেমটা এই বস্তুর কারণে নিচের দিকে আসবে, মানে এই পাশে নামবে। তো এই বস্তু যদি নিচে নামে পি বস্তু উপরে উঠবে, আর পি বস্তুও কি বাম দিকে আসবে। তারপরে আমরা কি করছি, এই বস্তুটাকে কেটে নিচ্ছি এখানে, তাহলে এখানে তার উপর দুইটা বল কাজ করতেছে, একটা নিচের দিকে, তাহলে উপরের দিকে অবশ্যই কিছু একটা থাকবে, যেহেতু সুতা ছিঁড়ে যাচ্ছে না, তাহলে এই টানটা উপরের দিকে কাজ করতেছে। সেম বি বস্তুর ক্ষেত্রে নিচের দিকে নামতেছে, উপরের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে যে কাটাকাটি করলে নেট বল পাওয়া যাবে, তাই না? তো এই যে আমরা বি বস্তুর জন্য লিখছি এখানে, যে বি বস্তুর জন্য M2A হচ্ছে এইভাবে আসছে। তারপরে আমরা কি করছি, পি বস্তুর জন্য চিন্তা করতেছি, যে বস্তুটা যেহেতু বাম দিকে যাচ্ছে, তার মানে সে এইখানে T1 বল কাজ করতেছে, এই দিকে টানতেছে, এই কারণে তো সে যাচ্ছে, তাই না? আর এই পাশে কি হইতেছে, পি বস্তুটা যেহেতু নিচে নামতেছে, সে বি বস্তুটাকে টেনে উপরে তুলবে,
ঠিক আছে। আবার বিবস্তুটাকে সে যেহেতু টান দিবে, তাহলে বিবস্তুটাও কি করবে, বিবস্তুটাকে তো ধরেই আগাইতেছে, তার মানে কি বিবস্তুটাও বিবস্তুকে টেনে আনতেছে এদিকে, তো এরকম একটা ফোর্স কাজ করবে। তাহলে এই দুইটা আসলে পিটি টু আর এইটি টু ব্যালেন্স হয়ে যায়। তাহলে এই জায়গাতে আমরা লিখছি এইটি টুটা ডানে আর টি ওয়ানটা হচ্ছে বামে, ঠিক আছে। এই দুইটার সাথে ঘর্ষণ বলটা যুক্ত হয়েছে, কারণ ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমেই বুঝে নিছি যে আলটিমেটলি বস্তুটা মুভ করবে কোন দিকে, ঠিক আছে। তাই আমরা ঘর্ষণ বলকে ডানে ধরছি এবং টি ওয়ান যেটা সেই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, তাই এই ডিরেকশনে সবগুলা ফোর্স পজিটিভ, বিপরীত ডিরেকশনে সবগুলা ফোর্স নেগেটিভ, তাই টি টু মাইনাস টি এফ তো সবসময় মাইনাসই হয়, তাই না, গতির বিপরীত দিকে। তারপরে আমরা এই জায়গাতে হচ্ছে ইকুয়েশনটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন, এই আলোচনা এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিয়ে দিবে।